This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, অনেকবার সন্ধ্যের দিকে যখন আমরা অফিস থেকে বাড়ি ফিরি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না, মানে আবহাওয়াটা বেশ ঠান্ডা, কিন্তু রাজনীতির আবহাওয়া কি ঠান্ডা এই মুহূর্তে? একেবারেই নয়, বরং বর্ষা বিদায়ের পর যখন তুমি যেটা বলছিলে যে হেমন্তে একটু শীতের আমেজ, তখন বাংলার রাজনীতির দৌলতে, বিশেষ করে ওই এসআইআর এর দৌলতে বাংলা কিন্তু রীতিমতো গরম। কে বলবে কোথায় শীতের আমেজ রয়েছে? বরং সারা দিন ধরে আকাশ বাতাস গরম, আর তা আরও গরম করে দিচ্ছেন শাসক দলের নেতা নেত্রীরা। এপিজে আব্দুল কালাম কবে রাষ্ট্রপতি হয়েছিলেন মনে পড়ে আপনাদের? কিংবা ধরুন খাস কলকাতায়, এই কলকাতার বুকে আমেরিকান সেন্টারে জঙ্গি হানা কবে হয়েছিল? এত পুরনো ঘটনা কেন টানছি বলুন তো? এই দুটো ঘটনাই আসলে ঘটেছিল ঠিক 23 বছর আগে, মানে 2002 সালে। আর ঠিক 23 বছর পর একটা পদক্ষেপ ঘিরে বঙ্গ রাজনীতিতে যেন ভূমিকম্প, যার পোশাকি নাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ছোট করে বললে এসআইআর। 23 বছর পর বাংলায় এসআইআর যখন সময়ের অপেক্ষা, তখন তৃণমূলের নেতা নেত্রীদের ভাষাটা খেয়াল করছেন? বিজেপি কর্মী দেখলেই মারবো, বেঁধে রাখবো, লণ্ডভণ্ড করে দেবো। একটা অংশ যখন চালিয়ে খেলছে, আরেক অংশের মধ্যে আবার এটা কি হয় ভাব, মানে একটু যেন টেনশন। বেঙ্গল ব্রেকিং এর শুরু আজ এই স্বর গরম। আজকে স্পেশাল ইস্যু এসআইআর কে ধমক, এসআইআর এর চমক, মানে একটু কথ্য করে বললে স্যারকে ধমক, স্যারের চমক। স্যার নিয়ে তর্জন গর্জন তৃণমূল নেতা মন্ত্রীদের মধ্যে, একেবারে লোক খ্যাপানোর রাজনীতি। আসলে অভিমুখটা তো ঠিক করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটালিয়েট করবে। অ্যাকশন হলেই রিয়াকশন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনতে বাংলার মানুষ অভ্যস্ত। এবার এসআইআর এর প্রস্তুতি দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছেন তৃণমূল নেত্রী। নেত্রীর দেখানো পথেই রাজ্যের এক মন্ত্রী তো দাঁত নখ পর্যন্ত বের করে ফেলেছে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না, বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। ভাবুন, একজন মন্ত্রী সংবিধানের নাম নিয়ে শপথ নিয়েছেন, তিনি কি না বলছেন? এসআইআর এর নাম বাদ পড়লে সব লণ্ডভণ্ড করে দেবেন। উস্কানি দিতে বাদ যাবেন কেন শাসক দলের অন্য জনপ্রতিনিধিরা? সাবিনা ইয়াসমিনের থেকে তারাই বা পিছিয়ে থাকবেন কেন? তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বা তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, বিরোধী দলকে বুঝিয়ে দেওয়ার যেন জুৎসই ইস্যু পেয়েছেন তারা। যদি কারণ কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোরেখালীতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। নাম বাদ পড়ে যাবে, তাও আবার নাকি ইচ্ছাকৃতভাবে। আগে থেকে ধরে নিচ্ছে বাংলার শাসক দল। সেটা আটকাতে ওষুধ কি হবে? সেটাও ধরে নেওয়া নয়, বেঁধে রাখা আছে। যে ভাষায় কথা বললে বোঝে তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে, সেই ভাষায় কথা বলে বুঝিয়ে দেব। যদি কোথাও এতটুকু বিজেপি দাপাদাপি করে, তাকে দুমড়ে মুছড়ে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে হিন্দু ডোমিনেটেড এলাকায়, তাহলে হিন্দুদের আর কিছু করার নেই। মালদাও ছাড়তে হবে। একসময় বাংলাদেশ ছেড়েছে, এখন মালদা ছাড়তে হবে। আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না, আমরাও কথা বলবো।
স্যার নিয়ে মানে এসআইআর নিয়ে বল পড়তেই অ্যাকশনের রিয়াকশন কি হতে পারে তার তো টের পাওয়া যাবে। যেমনটা হয়েছিল ওয়াকফ বিলের প্রতিবাদ কিংবা সিএ এর বিরোধিতার সময়, মনে পড়ছে হিংসার আগুন জ্বলেছিল বাংলায় একটার পর একটা জেলায়। রেলের ট্রাক উপড়ে ফেলা হয়েছিল মুর্শিদাবাদে, জ্বালানো হয়েছিল ট্রেন, আর ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। তবে সব ক্রিয়ার যে সমান প্রতিক্রিয়া হয় না তা তো স্পষ্ট তৃণমূলের আরেক অংশের বক্তব্য। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যিনি বেশ কিছুদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় বেশ নাজেহাল, তার গলার স্বর কিন্তু খাদে, মানে একটু অন্য ট্র্যাক। তাহলে একটা রাজ্যে সরকার আসছে বা সরকার যেতে, সেখানে 2-3% ভোটই হচ্ছে না। ভোটার লিস্ট যদি আমরা বুঝতে না পারি, ধরতে না পারি, কারণ ওদের 1 কোটি তারা টার্গেট রেখেছে বাংলাতে। এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। সেখানে আমাদের ভোটের দিন যতই আপনি ভালো ভোট করুন, কিছু করতে পারবেন না। চন্দ্রনাথদের মতো শাসক দলের নেতারা আড়ালে আবডালে মনের কথা বলে ফেলছে। স্যারের জন্য খেলা ঘুরে যাবে, ভিতরে ভিতর টেনশন, ভয় কাজ করছে। আর বিজেপির যারা মতুয়া মুখ মানে শান্তনু ঠাকুররা, তারা তো এখন থেকেই উৎফুল্ল, ওই সামনাসামনি। 1,20,00,000 বাদ গেলে টিএমসি ঘচাং ফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না। ভুতুরে ভোটার, ওপার থেকে রোহিঙ্গা এনে ভোট করানো, বাংলাদেশি মুসলমান এনে ভোট করানো, তা আমাদের লাভ হবে না কাদের লাভ হবে? সত্যি কি 26-এর ভোটে তফাৎ ভরে দেবে এসআইআর? একটু ভোটের অঙ্কের দিকে নজর দিই। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল, মানে সারা রাজ্য জুড়ে তৃণমূল ভোট পেয়েছিল 2,87,35,420টা, আর বিজেপির ঝুলিতে গিয়েছিল 2,28,50,710টা ভোট। অর্থাৎ দুই ফুলের ভোটের ফারাক ছিল 58,84,710। বাংলায় 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মোট প্রাপ্ত ভোট ছিল 2,75,64,561, আর বিজেপি পেয়েছিল 2,33,27,349টা ভোট। মানে জোড়া ফুলের থেকে 42,37,212টা ভোট কম পেয়েছিল পদ্মফুল। তার মানে কি হলো? তার মানে দুই ফুলের প্রাপ্ত ভোটের ব্যবধান কিন্তু 21 থেকে 24 এই 3 বছরে অনেকটাই কমেছে, যা বিজেপি শিবিরকে ভরসা যোগাচ্ছে। কিন্তু তৃণমূলের পাল্টা যুক্তি, 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি যা ভোট পেয়েছিল সেটা কিন্তু 2024-এর পরের ভোটে, লোকসভা ভোটে ধরে রাখতে পারে। তবে সেসব ছাপিয়ে এখন এসআইআর নিয়ে ধমক, মানে বলা ভালো স্যারকে ধমক, আবার ওদিকে স্যারের চমক ঘিরেই আবর্তিত হচ্ছে বাংলা রাষ্ট্র। এবার পরের খবরের দিকে নজর রাখা যায়, কারণ এই ইস্যুটা, এই বিধানসভা ভোটটাকে একটা বড় ইস্যু, তাই সব পক্ষই নিজের মতো করে ঝাঁপাতে চাইছে। কারণ আজ যুব কংগ্রেস তারাও তো পথে নেমেছিলেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযান করেন, যদিও পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। বেন্টিং স্ট্রিটের সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ যুব কংগ্রেস কর্মী। এসআইআর এর বিরুদ্ধে সারা ভারতবর্ষে কংগ্রেস পার্টি লড়াই করছে। আমাদের ডেপুটেশন থেকে পুলিশের এত ভয়, অর্ধেক রাস্তা জুলুস এখান দিয়ে বেন্টিং স্ট্রিট থেকে স্টার্ট হয়েছে, এখনই রাস্তা পুরো ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে। তার মানে কি এসআইআর এর সমর্থনে তৃণমূল আছে? যদি বিরোধিতা করছে তাহলে আমরা তো সুষ্ঠুভাবে যাচ্ছি ইলেকশন কমিশনকে ডেপুটেশন দিতে। আমাদের ডেপুটেশন পিসফুল র্যালি, আমাদের র্যালিতে কোনো লাঠি ডান্ডা তো নেই। আমরা এই জাতীয় পতাকা নিয়ে, যুব কংগ্রেসের পতাকা নিয়ে আমরা যাচ্ছি নির্বাচন দপ্তরে ডেপুটেশন দিতে, কিন্তু সেটাকে পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। তার মানে হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল এক শিক্ষার এপিটোপি। এসআইআর হোক বুঝতে পারবেন 2002 আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দু জায়গাতেই 60%-এর কম মিল আছে, মানে 40% ভোটার এর মাঝখানে ঢুকেছে, যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে না। ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা, কারো নাম তো থাকবে ভোটার লিস্টে, কারো নাম নেই। ডেপুটেশন কর্মসূচি ঘিরে কোচবিহারের তুফানগঞ্জ তুলকালাম, তবে এটা আর
এসআইআর নিয়ে পর বিজেপির অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির এক কর্মীকে বেদম মার, পাল্টা জবাব বিজেপি। পুলিশের সামনেই রীতিমতো রণংদেহী দুপক্ষ। বিজেপির এক কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে মারমুখী মেজাজে তৃণমূল। ইট বৃষ্টি, পাল্টা জবাব বিজেপিরও। যুযুধান দুই শিবিরের লড়াইয়ে উত্তাল কোচবিহারের তুফানগঞ্জ। রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এদিন ডেপুটেশন কর্মসূচি ছিল গেরুয়া ব্রিগেডের, কিন্তু বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে কর্মসূচি শুরুর আগেই তুমুল উত্তেজনা। বিধায়ক পার্টি অফিসে পৌঁছতেই স্লোগানিং শুরু করে তৃণমূল। এর কিছুক্ষণ পরেই রাস্তায় ফেলে পেটানো হয় এক বিজেপি কর্মীকে। প্রতিবাদে শুরু হয় অবস্থান বিক্ষোভ। এরপরেই তৃণমূল বিজেপির আক্রমণ প্রতি আক্রমণে কুরুক্ষেত্র হয়ে ওঠে এলাকা। মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের কাজ বৃষ্টি করে না, তৃণমূলের কাজ এলাকায় শান্তি বজায় রাখা। মালতী রাভারা এখানে তুফানগঞ্জে শান্ত তুফানগঞ্জকে অশান্ত করতে এসেছিল, শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো যে মালতী তুফানগঞ্জের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না। উত্তরবঙ্গের কোচবিহার রাজনৈতিক দিক থেকে বরাবরই উত্তপ্ত। এক একটা নির্বাচনে এক একজনের দিকে ঝুঁকেছে পাল্লা। 2021-এর বিধানসভা ভোটে জেলার 9টি আসনের মধ্যে 7টি গিয়েছিল বিজেপির ঝুলিতে, বাকি 2টি আসন পায় তৃণমূল। কিন্তু 24-এর লোকসভা ভোটে পাশা উল্টে যায়। নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহার আসন ছিনিয়ে নেন জগদীশ বর্মা বসুনিয়া। তবে বিধানসভা ভিত্তিক ফলে অ্যাডভান্টেজ পায় বিজেপি। পদ্মশিবির এগিয়ে 5টিতে, আর 4টি আসনে এগিয়ে তৃণমূল। দুই প্রতিপক্ষই শিয়ানে টক্কর দেওয়ায় যে কোনো সময় রণক্ষেত্র হয় কোচ রাজার জেলা। এদিকে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হলো কলকাতার ভবানীপুরও। বিজেপি কর্মীদের টেনে হিজড়ে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় রুদ্রনীল ঘোষের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে কলকাতা পুলিশের। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের বেরোনো উচিত নয়, সন্ডে এবং ক্রিমিনালরা যখন ঘটায় তিনি এমন মন্তব্য রাখেন যাতে ক্রিমিনালরা উৎসাহ পায়। নারী নির্যাতনের প্রতিবাদে জলপাইগুড়ি ও উত্তর 24 পরগনার হাসনাবাদেও বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধৃত একজনকে নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। শেখ নাসিরউদ্দিন আজ দুর্গাপুরে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন, শেখ নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী, তৃণমূলের সক্রিয় কর্মী, ক্যাডার। যদিও তৃণমূল পুরো বিষয়টা থেকে নিজেদের দায় ঠেলে ফেলে দিচ্ছেন। তারা বলছেন এখন প্রত্যেকেই তৃণমূলের নেতা কর্মী বলে নিজেদেরকে মনে করেন। দেখুন, রয়েছে নাসিরউদ্দিন, দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। না, কোনো নেতা নয়, উনি আমাদের কর্মী নন। কর্পোরেশনের সাথে ওনার কোনো সঙ্গ নেই। কে কার লোক তা নিয়ে বিতর্ক জোর। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিন ওরফে সম্রাটের তৃণমূল যোগ নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা। তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীর সদস্য ও তৃণমূলের স্থানীয় নেত্রী রাখি তিওয়ারিও পাল্টা যুক্তি দিয়েছেন। আমাদের যে ইলেকট্রিক সারানোর তো বাইরের এজেন্সি আছে, যেটা মানে কর্পোরেশনের এজেন্সি নয়, সেটা সেই তাদেরই উনি স্টাফ, ESSL, আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন, শেখ সফিক ও শেখ নাসিরউদ্দিন শেষজন মূল অভিযুক্ত। তারই রাজনৈতিক পরিচয় নিয়ে যত বিতর্ক। আমার ছেলেকে শুধু আমার ছেলে কিছু জানে না। এদিকে মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে, বিরোধী দলনেতা তখন দুর্গাপুরে।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ড রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপির ধর্ণা, দফায় দফায় বিক্ষোভ। দুর্গাপুরে বিজোন টাউনশিপে যান শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। ফোনে কথা হয় নির্যাতিতার মায়ের সঙ্গে। হাসপাতালেও যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু সূত্রে খবর আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে চিকিৎসকরা এ ব্যাপারে কথা বলবেন না, তাই বিরোধী দলনেতা সেখানে যাননি। দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উল্টো দিকে বিজেপির ধর্নায় যোগ দেন তিনি। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তিনি সে দায়িত্ব পালন করেন। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে 3 জনকে 10 দিনে পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিন শেখ নাসিরুদ্দিন আর শেখ রফিককে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। 5 জনের বিরুদ্ধেই ভারত ন্যায় সংহিতার 70-এর 1 ধারায় গণধর্ষণ ও 3/5-এর ধারায় সম্মিলিত অপরাধের মামলা রুজু হয়েছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ এখন যেন দুর্ভেদ্য দুর্গ। চারদিকে ব্যারিকেড, প্রচুর নিরাপত্তারক্ষী, কিন্তু অনেকেই বলছেন আগেভাগেই যদি নিরাপত্তার কড়াকড়ি যেত তাহলে হয়তো অনভিপ্রেত ঘটনা এড়ানো যেত। ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। ছাত্রদের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান মেডিকেল কলেজ। কলেজের হস্টেলে মদ বিক্রির বিস্ফোরক অভিযোগ পড়ুয়াদের একাংশে। কলেজে বহিরাগতরা চলছে বলে পাল্টা অভিযোগ পড়ুয়াদের অপর গোষ্ঠীর। স্লোগান, পাল্টা স্লোগানে সরগরম বর্ধমান মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক। পাশ করানো প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ গ্রেপ্তার টোটো চালক। বালুরঘাট মহিলা কলেজের BA ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় ফেল করা ছাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। 50 জন ছাত্রীর থেকে টাকা নেওয়ার অভিযোগ টোটো চালক জুলিয়াস মোল্লার বিরুদ্ধে। অভিযুক্তকে 5 দিনে পুলিশ হেফাজতে নির্দেশ আদালতে। যত্রতত্র করে বিশ্ববিদ্যালয় পরীক্ষার খাতা, বান্ডেল খাতা আবাসনের উন্মুক্ত গ্যারেজে পড়ে রয়েছে। নদিয়ার কল্যাণী B ব্লকের বহুতলে সরগোল। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ বিশ্ববিদ্যালয়ে 2023 সালে বাংলা বিভাগের 2য় বর্ষের সেমিস্টারের খাতা। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।